আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। ইয়েমেন ইস্যুতে আমেরিকাকে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গাজায় 1 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে ইসরায়েল ও হামাস। এরপর জানিয়ে দিব ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলা নিশ্চিত করল আমেরিকা। এরপর জানিয়ে দিব মন্দিরে ঢুকতে দেওয়া হলো না রাহুলকে। এবং সর্বশেষ জানিয়ে দিব কানাডায় উড্ডয়নের পরপরই প্লেন বিধ্বস্ত, নিহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। মানবিক কারণে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় ইসরায়েলের আশদোদ বন্দর হয়ে গাজার মানবিক সহায়তা নিয়ে যাওয়ার ব্যবস্থা ফের চালু করার দাবি জানান গুতেরেস। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আমাদের গাজার উত্তরাঞ্চলে প্রবেশাধিকার দরকার। জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার 29টি অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে মাত্র 7টি সম্পূর্ণ বা আংশিকভাবে শেষ হয়েছে। জাতিসংঘের মহাসচিব বলেন, সামরিক অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ করেছেন, এমন প্রতিবেদন আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এদিকে গাজায় চলমান হামলা এবং প্রাণহানির ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি চলছে। সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ বেড়েছে। তবে আন্তর্জাতিক চাপের মধ্যে অন্তত 2 মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। যদিও তা প্রত্যাখ্যান করে হামাস স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিয়েছে। আর মোসাদের প্রধান প্রস্তাব করেছেন যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের সিনিয়র নেতাদের গাজা ত্যাগ করতে হবে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। দীর্ঘ 3.5 মাসের এই যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত 25,490 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে প্রায় 70% নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও 63,000-এরও বেশি ফিলিস্তিনি। সূত্র আল জাজিরা। ইয়েমেন ইস্যুতে আমেরিকাকে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, লোহিত সাগরে ইয়েমেনের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ করে আমেরিকা ও ব্রিটেন কৌশলগত ভুল করছে। এ বিষয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। তিনি সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক সফর করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহিয়ান আরো বলেন, ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে মার্কিন হামলার পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এসব পদক্ষেপ গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং এর ফলে যুদ্ধের পরিধি আরো বাড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলার পর স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে লোহিত সাগরে 230টি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ তাদের পথ অতিক্রম করছে। এটা থেকে প্রমাণিত হয় ইয়েমেন কেবল ওইসব জাহাজকে থামাচ্ছে যেগুলো দখলদার ইসরায়েলের বিভিন্ন বন্দরের দিকে যাচ্ছে। গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইয়েমেনের সাহসী সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েল অভিমুখী জাহাজগুলো থামিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ইয়েমেনে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলের পৃষ্ঠপোষক ইঙ্গো মার্কিন বাহিনী। সূত্র পার্স টুডে। গাজা 1 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে ইসরায়েল ও হামাস। গাজা উপত্যকায় 1 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে হামাস দাবি করছে, যেসব শর্তে এই সামরিক যুদ্ধবিরতি হবে তার আলোকেই স্থায়ী যুদ্ধবিরতি হবে, এমন নিশ্চয়তা যুক্তরাষ্ট্র, কাতার, মিশরকে দিতে হবে। কয়েক সপ্তাহ ধরেই গাজায় যুদ্ধবিরতির জন্য ব্যাপক চেষ্টা চলছে। তবে শর্ত নিয়ে দুপক্ষের মধ্যে মতানৈক্য রয়েছে। ইসরায়েল এর আগে 2 মাসের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তাতে শর্ত
শর্ত ছিল যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল দেইব সহ 6 সিনিয়র নেতাকে গাজা ছেড়ে অন্য কোথাও যেতে হবে, কিন্তু হামাস তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। হামাস স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিচ্ছে। তারা মনে করছে বেসামরিক নাগরিকদের মুক্তি দিলে ইসরায়েল আরও ভয়াবহ হামলা শুরু করবে, এমনকি সেনাবাহিনীর যেসব বন্দী রয়েছে তাদের ব্যাপারও তোয়াক্কা করবে না। এছাড়া ইসরায়েলের হাতে বন্দী সকল ফিলিস্তিনের মুক্তি দাবি করছে হামাস, এমনকি যারা 7 অক্টোবরে হামলা চালাতে গিয়ে বন্দী হয়েছে তাদের মুক্তিও দাবি করছে। তবে ইসরায়েল তা মানবে বলে মনে হচ্ছে না। হামাস মনে করছে ইসরায়েল ঠিক এখনই যুদ্ধবিরতি চাচ্ছে না। খান ইউনিসে তাদের অভিযান শেষ হওয়ার পরপরই তারা যুদ্ধ থামাতে চায়। গাজায় হামাসের হাতে এখনো 132 জন বন্দী রয়েছে, তবে তাদের মধ্যে 28 জনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েল মনে করছে। গাজা যুদ্ধে সবচেয়ে কঠিন দিন নেতানিয়াহু গতকাল গাজা যুদ্ধে সবচেয়ে কঠিন দিন ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে কঠিন দিন ছিল গতকাল। এই দিন আমাদের বেশ কয়েকজন বীরদের জীবন উৎসর্গ করতে হয়েছে। আমরা তাদের রক্তের প্রতিশোধ নিয়েই ছাড়ব, তাই হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। মঙ্গলবার 23 জানুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে 4 মাসের চলমান যুদ্ধে গাজা থেকেও ইসরায়েলের চোখের আড়ালে রয়েছে হামাস নেতারা। সোমবার 23 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি চ্যানেল CNN এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলা নিশ্চিত করল আমেরিকা। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে তাদের বাহিনী ইরাকে 3টি স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কাতায় হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠী এবং অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও জোটের মিত্রদের ওপর হামলা সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই নিখুঁত হামলা চালানো হয়। গত সপ্তাহে পশ্চিম ইরাকের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সে সময় বলেছিল, ইরান সমর্থিত মালয়েশিয়া গোষ্ঠী মার্কিন সৈন্যদের লক্ষ্য করে আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে। মার্কিন হামলা নিয়ে এক বিবৃতিতে অস্টিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশংসা করেন। সূত্র CNN। মন্দিরে ঢুকতে দেওয়া হলো না রাহুলকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় যখন রাম মন্দির উদ্বোধন করছিলেন তখন আসামের একটি মন্দিরে পূজা দিতে চেয়েছিলেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, কিন্তু তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। মন্দিরে ঢুকতে না পেরে রাহুল গান্ধীর প্রশ্ন, আমার কি অপরাধ? সোমবার আসামের নগাঁও জেলার বড়দ্রবা সাতরা মন্দিরে এ ঘটনা ঘটে। খবর NDTVর। খবরে বলা হয়েছে, মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার পর রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান রাহুল। পাশাপাশি আসামে ভারতজোড়া ন্যায় যাত্রায় পরিকল্পিত হামলার অভিযোগ এনে দেশজুড়ে প্রতিবাদ ঘোষণা করেছে কংগ্রেস পার্টি। মন্দিরে ঢুকতে না দেওয়ার ঘটনায় রাহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি সরকারকে দায়ী করেছেন। দুঃখ প্রকাশ করে রাহুল বলেন, আমরা এ মন্দির দর্শন করতে চেয়েছিলাম। আমরা কি এমন অপরাধ করেছি যে মন্দিরটি দেখতে দেওয়া হয়নি? তিনি জানান, মন্দিরে প্রার্থনা ছাড়া আর কিছু করার পরিকল্পনা ছিল না। বর্তমানে তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। গত 14 জানুয়ারি মণিপুর রাজ্য থেকে এ যাত্রা শুরু হয়। যাত্রাটি নাগাল্যান্ড হয়ে সোমবার নবম দিনে আসামে অবস্থান করছিল। 25 জানুয়ারি পর্যন্ত আসামের বিভিন্ন অঞ্চলে একাধিক সভা সমাবেশ করবে দলটি। পরিকল্পনা অনুযায়ী 66 দিনের এ যাত্রা 6713 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীকে তার ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট পরিবর্তনের আহ্বান জানান। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের দিন পঞ্চদশ শতাব্দীর অসমীয়া সাধক ও সমাজ সংস্কার শ্রীমন্ত সংস্কর দেবের জন্মস্থান বড়দ্রবায় রাহুলের সফর পরিকল্পনাকে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা হিসেবে আখ্যায়িত করেন। কানাডায় উড্ডয়নের পরপরই প্লেন বিধ্বস্ত, নিহত 6। উত্তর আমেরিকার দেশ কানাডায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে 6 জন নিহত হয়েছে। এই ঘটনায় একজন বেঁচে গেছেন। প্লেনটিতে শ্রমিকদের বহন করা হচ্ছিল বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল 8:50 ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলো
নাইফ থেকে ৩২০ কিলোমিটার ২০০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির উত্তর অঞ্চলে একটি খনিতে নেওয়ার জন্য শ্রমিকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী প্লেন উড্ডয়নে কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। এদিকে দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন বিমান দুর্ঘটনা সম্পর্কে জানেন এমন একটি সূত্র। তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে সামরিক ও ফেডারেল পুলিশ নর্থ ওয়েস্ট টেরিটরির এই দুর্ঘটনার প্রতিক্রিয়া জানায়। স্নোমোবাইলে থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষটি শনাক্ত করে এবং পরে হারকিউলিস বিমান থেকে প্যারাশুট করে অনুসন্ধান ও উদ্ধারকারী টেকনিশিয়ান সেখানে নামেন। সূত্র AFP।